নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে রিপু কর সম্বন্ধে বলবো। তাপ্পি ও রিপু এ দুটো আমাদের সাধারণত পোশাক ছিঁড়ে গেলে, সেলাই খুলে গেলে বা ফুটো হয়ে গেলে আমাদের মায়েরা আগে প্রথমে রিপু করে দিত, সেলাই করে দিত। তাতে কাজ না হলে রিপু করতো। রিপু অর্থাৎ ওই সেলাইটা যাতে আবার খুলে না যায়, সেলাই করার পর আবার দুদিকের কাপড় ধরে সেলাই করে দিত। কখনো কখনো আমরা কাপড় ছিঁড়ে ফেলতাম, প্যান্টের কাপড় হোক, জামা হোক, তখন আরেকটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে ওটা রিপু করে দিত, আমরা পরতাম। এখনকার ছেলেমেয়েরা পরে না, তাদের প্রচুর পোশাক আছে। তো আমাদের সমাজ জীবনেও একটা রিপু করার প্রচলন হয়েছে। সেটা হচ্ছে আমাদের মহামান্য দিদি অর্থাৎ মমতা ব্যানার্জি, উনি অনেক কথা বলেন, যে কথাগুলো মেলে না বাস্তব জীবনের সঙ্গে। উনি হয়তো বলে দিলেন যে আমি সেলুলার জেলে যখন ছিলাম, উনি ছিলেন, উনি জন্মাননি। সেলুলার জেল যখন অ্যাক্টিভ ছিল, যখন স্বাধীনতা সংগ্রামীরা ওখানে সাজা ভোগ করতেন, তখন মমতা ব্যানার্জি জন্মই হয়নি। তখন মানুষ যখন ভাবে উনি কি মিথ্যা কথা বললেন, উনি কি ভুল বললেন, অথবা একটা নেত্রী, তখন ওনার রিপু কর আছে, ওনার তাপ্পি লাগানো আছে, ওনার সেলাই করগুলো আছে, তাদেরকে পাঠিয়ে দেয়। অর্থাৎ কুণাল ঘোষ, শান্তনু সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, এরা এসে দিদির কথাটার একটা ভালো ব্যাখ্যা দেন যে না, উনি বলেছেন যে সেলুলার জেলে গেছিলাম, সাজা খাটতে যান বলেননি তো, কিন্তু উনি প্রথমে বলে দেন যে সেলুলার জেলে যখন ছিলাম সাজা খাটছিলাম। তো এইভাবে উনি বলেন এবং আমাদের খুব উপকার লাগে। বহু কথা উনি আনসান ভাট বকেছেন। সে ভাট কথাগুলো বকেছেন ইচ্ছাকৃতভাবেই হয়তো বকেছেন, কারণ ইউটিউব বা এই ধরনের সমাজ মাধ্যম এখন দিদির কথাতেই চলে। এই ইউটিউবে উনি একটা ভাট কথা বলে দিলেন এবং সেই কথাটা নিয়ে প্রচুর পর্যালোচনা হয়, প্রচুর ভিডিও বেরোয় এবং মানুষ দেখে। দিদিরও টিআরপি বাড়ে, দিদিরও জনপ্রিয়তা বাড়ে এবং যারা লেখে তারাও কিছু পয়সা পায়। এইভাবে সমাজ মাধ্যমকে দিদি টিকিয়ে রেখেছে, হয়তো ভালোর জন্যই টিকিয়ে রেখেছে। কারণ আমাদের দেশে চা পাটের রপ্তানি ব্যবসা প্রায় ওঠার মুখে, কিন্তু আমাদের দেশে বেশ কিছু ওষুধ বা যন্ত্রাংশ দরকার হয় বিদেশ থেকে আমদানি করার জন্য, প্রচুর সেটা। কিন্তু আমাদের বিদেশি মুদ্রার ভাড়া প্রায় ফাঁকা, কোথা থেকে আসবে? কারণ পৃথিবীর সব দেশই স্বয়ংসম্পন্ন। আমরা কি দুটো একটা হয়তো ওষুধ বা দুটো একটা মারুতি গাড়ি ফাড়ি হয়তো আমরা বাজারে পাঠাই, গরিব দেশগুলো আমাদেরকে ডলার দেয়। কিন্তু এই হস্তশিল্প আর ইউটিউব, এরা বছরে হাজার হাজার টাকার ডলার ভারত সরকারকে দেয়। ধরুন একটা হস্তশিল্প থেকে অস্ট্রেলিয়ার পছন্দ হলো, তারা কোটি কোটি টাকার বরাদ্দ দিয়ে দিল। যে শিল্পী, সে ওই যে টাকাটা অস্ট্রেলিয়া দেবে, সেই শিল্পী তাকে ভারতীয় মুদ্রায় টাকাটা পেমেন্ট করে দেওয়া হয়। কিন্তু ওই ভারতীয় মুদ্রাটা দেয় ভারত সরকার, কিন্তু অরিজিনালি আসে তো ডলার, ইউএস ডলার। এই ইউএস ডলারটা ভারত সরকার নিয়ে নেয় এবং তার বিনিময়ে তার চেয়ে কিছু বেশিও দেয় আপনাকে ভারতীয় টাকা। এইভাবে টাকা কামানো, এবং ইউটিউবাররা কিছু টাকা কামায়, ভারত সরকার কিছু টাকা কামায়, বিশেষত বিদেশি মুদ্রা। এই বিদেশি মুদ্রা তারপর তাদের খরচ করতে হয়। একটা হাটের ওষুধের দাম হয়তো 300 টাকা, আমাদের এখানে 70 টাকা 60 টাকা দিতে হয় সরকারকে, তার মানে 230 টাকা ভর্তুকি দিতে হয়। আমাদের বহু জিনিসে ভর্তুকি দেয় সরকার, গরিব দেশ, আমরা দিতে পারি না, সরকার ভর্তুকি দেয়। সেই জন্যে ইউটিউবার মানেই খারাপ নয়। আর দিদি যে বলেন, তাতে ইউটিউবেরা লেখার সুযোগ পায়, না বললে তো সুযোগ পাবে না। আর সরকার বিরোধী কথা না বললে বা হাসির কথা না বললে তো মানুষ দেখবেও না, পড়বেও না, শুনবেও না, ইউটিউব বিক্রিও হবে না। এইভাবে দিদি বহু ভাটের কথা বলেন। উনি বললেন যে আমরা তখন ছোট, রাকেশ রোশন মানে যিনি সিনেমার
নায়ক, উনি চাঁদে গেছিলেন। তা তো নয়, রাকেশ শর্মা বলে একজন, যিনি দিদির চেয়ে বয়সে ছোট, তিনি চাঁদে গেছিলেন। তো উনি বললেন যে না, ইন্দিরা গান্ধী গেছিলেন। এই ধরনের কথা দিয়ে এবারে দেখা গেল রাকেশ রোশন কিছু কিছু বই ভাড়ামি করেছে। সে ভাড়ামি ছবি ক্লিপ তুলে ইউটিউবাররা সমানে পোস্ট করলো। লক্ষ লক্ষ ইউটিউবার ওই একটা কথাকে নিয়ে নানান ভিডিও বানালো। তাদের মধ্যে যেদিনগুলো চলে তা তাদের চললো। কখনো বলেন যে পশ্চিমবঙ্গের একটা জাতীয় সঙ্গীত দরকার, জাতীয় সঙ্গীত আমাদের আছে। এই কথাটা নিয়ে খুব গণ্ডগোল, ঝগড়া খুব কদিন হলো। আদপে কিন্তু হয় না, আদপে কিন্তু এসব করতে চায় না, দিদিও চায় না। উনি সমাজ মাধ্যমের জন্য একটা লুজ টক করে দেন। লুজ টক মানে এইটা বলে না যে শুভেন্দুর বাবা মরবে কি, বিকাশ ভট্টাচার্যের স্ত্রী বিয়োগ হয়েছে, এইসব কিছু বলে না। উনি এই বিজ্ঞানের কথা বলেন, বা এই বিভিন্ন যেগুলো বলেছেন উনি আর কি, সেইগুলো বলেন। এ ব্যাপারে একটা কথা মনে পড়ছে যে এক রাজা ছিল, সেই রাজা এই ধরনের সমস্ত রিপুকরদের রাখতো এবং মাঝে মাঝে বলতো গাঁজা খেয়ে। তা একদিন বলছে যে জানেন, তার সভাসদ অমৃত মন্ত্রীরা সব বসে তার রাজসভায়, তিনি বলছেন রাজা যে একদিন দেখি একটা ছাগল একটা পাহাড়ের সে একদম শিব ডগালে, মানে একদম ডগে যে গাছটা আছে সেই গাছের ডগের পাতাটা খাচ্ছে। তা 2 ফুটি ছাগল কী করে 100 ফুট উপরে পাতা খাবে? এবার কেউ তো বুঝতে পারছে না। এবার রাজা বলেছে তাকে তো সত্যি করতে হবে। প্রচণ্ড বুদ্ধিমান রিপুকরদের রাখতো, এই রাজারা পুষত। ইন্দিরা গান্ধী, মমতা ব্যানার্জিও পুষছেন। তো রিপুকররা সঙ্গে সঙ্গে বলে দিল, আসলে রাজা বাবু বলতে চেয়েছেন যে পাহাড়ের ধারে একটা গাছ ছিল, সেই গাছের শেষের পাতা খাওয়ার জন্যে ছাগলটা পাহাড়ের উপরে উঠেছিল এবং পাহাড়ের উপরে উঠে খায়। ওই রাজসভাতে আরেকটি ঘটনা ঘটেছিল। রাজা বলেছিল যে আমি শিকার করতে গেছিলাম, তার বাঘ আমাকে তাড়া করেছিল। তা এমন তাড়া করেছে, আমিও দৌড়াচ্ছি, বাঘও দৌড়েছে। কখনো বাঘ আগে যাচ্ছে, কখনো আমি আগে যাচ্ছি। আমাদের একটা অসম দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, এইটুকু তো বলতে। অর্থাৎ কখনো বাঘ এগিয়ে যাচ্ছে, কখনো আমি এগিয়ে যাচ্ছি। এই যে কথাটা বললো, মানুষ তো বুঝতে পারছে না কী বললো। এবার রিপুকর সে কী করবে, সে খানিক চিন্তা ভাবনা করলো, করে কান মুলে বলল যে আমি এর উত্তর জানি না, কারণ রাজা তো আমাকে রিপুর জন্য টাকা দেয়, কিন্তু এই ঘটনার জন্য তো তাপ্পি লাগবে, যে তাপ্পির কাজ আমি জানি না, ওটা রাজাই করবে। তো এইরকম আমাদের কুণাল ঘোষ, শান্তনু সেন, চন্দ্রিমা ভট্টাচার্য এরা রিপুর কাজ করে, কিন্তু তাপ্পির কাজ জানে না। তো দিদি কিছু বললেই, ভুলভাল ভাটের কথা বললেই এরা রিপু করে দেন। কিন্তু যখন একটা এমন একটা কথা বলেন যেটা রিপুতে কাজ হয় না, তখন যেমনি বললো মৃত্যু কুম্ভ, 2 দিন পরে উইথড্র করে নেবে কোনো ব্যাপারে। যদি তাপ্পি না পাওয়া যায়, কথাটা উইথড্র করে নেবে, আমার ওটা ঠিক হয়নি, কারোর মনে আঘাত লাগতে পারে, এইভাবে বলে জিনিসটা জল ঢেলে দেবে। তা আমি এই ব্যাপারে আর বেশি কথা বলবো না। আমি আমার দর্শকদের বলছি যে আপনারা খেয়াল রাখবেন যে দিদি যখন যে কথাটা বলে একটা বিরাট ফাঁক রাখে, যে বোঝা যায় না, একটা ভুলভাল বলেন, ভাটের কথা বলেন, তখন ওই রিপুকররা কী বলে, এটাতে বেশি মজা পাবেন। দিদিকে নিন্দে করে যত না মজা পাবেন, দিদির কথায় রিপু করলে আরও বেশি মজা পাবেন। এই বলে আজকের বক্তব্য আমি শেষ করছি।